আজ বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রিক আয়োজিত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভর্তির দাবির আশায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমাদের আন্দোলনের আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে। আমরা ইতিপূর্বে আরো মোট 20 বার আন্দোলন করেছি। আমরা কোনো সুফল সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাই নাই বলেই বলা যায়। কিন্তু এখন আবার আন্দোলনে আসছি, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিও ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠকে ছাড়বো না বলে আমরা আশা করছি। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাত্র 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়। এই 1772 প্রতিবন্ধী বিদ্যালয় যতক্ষণ পর্যন্ত আমরা এমপিও ঘোষণা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন ভাতার কোনো সুব্যবস্থা না করা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো বলে আশা করি। একটা প্রশ্ন, আপনি বললেন যে এর আগে 20 বারের মতো আপনারা রাস্তায় আসছিলেন। জি, কার কাছে গেছিলেন? আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইতিপূর্বে মন্ত্রী মহোদয় ছিলেন, ওনার কাছে গেছি। তারপরে আপনার সচিব মহোদয়ের কাছে আমরা বারবার গেছি। ওনারা শুধু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা বিষয়টা দেখতেছি, আমরা আপনাদের অবশ্যই আলোচনা দেব এবং সুবিবেচনা করে দেখবো। আমরা 5 আগস্টের পরে আবার আমাদের আন্দোলন হয়েছে, মোট 2 বার আন্দোলন করেছে। ওনারা শুধু আমাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাই নাই এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোন রকম কাজের অগ্রগতি এখনো পাই নাই। হ্যাঁ, আমরা ওনাদের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস রাজ স্যার, উনি আমাদের কয়েকজন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। আরেকটা বিষয় বলবেন যে আপনারা বলছেন স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু 5 আগস্টে আপনারা এই সরকারকে বসাইছেন। জি, তারপরেও কেন আপনাদের এই যৌক্তিক দাবিটা পূরণ হচ্ছে? এখন আমাদের যুক্তির দাবি কেন পূরণ হচ্ছে না সেটা হয়তো আমরা অতটা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যে কোনো প্রকারের একটা পরিবেশের সমস্যা সৃষ্টি হয়েছে অথবা কোন রকম ঘাবলা আছে। না হয় গত সরকার আমাদের সাথে যেভাবে ধোঁকাবাজি দিয়ে চলছে, এই সরকারও মনে হয় আমাদের সাথে ওইরকম করে শুধু সময় কাটাচ্ছে, কিন্তু আমরা এই কিছু নিতে বা মানতে একমত নই। আচ্ছা, আরেকটা বিষয় জানি, আপনারা এই ধরনের আনসার নাও দিতে পারেন। আমরা দেখি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা যাচ্ছে। এর মাঝখানে আপনারা আপনাদের দাবি নিয়ে আজকে রাস্তায় আসছেন। এটা কি সরকারের জন্য চাপ হচ্ছে? এটা আমাদের ন্যায্য দাবি, আমরা ন্যায্য দাবি করার জন্য আমরা তাদের কাছে যাবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, সেই সুবাদে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা তার কাছে যাব। এটাকে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করছি। এখানে কোন প্রকার বিশৃঙ্খলা বা তাদের প্রতি কোনো ব্যাঘাত বলে আমি মনে করি না। আমার প্রশ্ন ছিল যে বিগত কয়েকদিন যাবত কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে। জি, আমরা কালকে দেখছি বিভিন্ন জায়গায় চুরি জাহাজানি এগুলো হচ্ছে। এর সময় আপনারা এসে আবার তাদের কাছে আপনাদের প্রস্তাব দিচ্ছেন, এটা তাদের জন্য কিন্তু প্রেশার হচ্ছে কিনা? আমি এটা প্রেশার স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি ওনারা অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো প্রেশার সম্পূর্ণ হয়ে গেল। আমাদের দাবিটা তো ওনাদের মানতে হবে। যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো এবং থাকবো। আর ওনারা আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপি ঘোষণা দিয়ে দিলে আমরা শান্তিপূর্ণভাবে দেশে ফিরবো এবং ওনাদের জনমঙ্গল বলে আমি কামনা করি। আজকে আপনারা যে আন্দোলন করলেন, আজকে কোনো সমন্বয় কারোর সাথে কথা হয়েছে কিনা বা আপনাদের কোনো প্রতিনিধি দল আজকে গিয়েছে কিনা, এটা এক। আর যদি আপনাদের আন্দোলনে আজকে দাবি পূরণ না হয় বা আজকে না হয়, আপনারা পরবর্তী কর্মসূচি নেবেন? এখনো আমাদের সমন্বয় এখনো পর্যন্ত ফোন মাধ্যমে যোগাযোগ করছে এবং করতেছে। আর আজকে যদি না মেনে নেওয়া হয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর এমপিও ঘোষণা না মেনে নেওয়া হলে আমরা যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না বলে আমি আশা করছি। 1 জন থেকে 10 জন হবে, আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এখান থেকে হটিয়ে যাব না, সরে যাব না। আচ্ছা, আপনারা যেহেতু বলছেন আপনাদের দাবি যৌক্তিক দাবি, আপনাদের কতগুলো প্রতিষ্ঠান আছে যেটা অবকাঠামো ফুলফিল করে, অবকাঠামোগতভাবে দাবিটার জন্য এমপিও ভুক্ত হওয়ার জন্য ফুলফিল করে? আচ্ছা, কতগুলো আছে? আমি বলি 1772টা প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে সারা বাংলাদেশে। এর মধ্যে মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত 57টি স্কুল, ঠিক আছে। আমি প্রত্যেকটা স্কুলের হিসাব আমি বলতে পারবো না।
বাট এইটা হিসাব কিন্তু সচিবালয় বা মন্ত্রণালয় করবে, তাদের অবকাঠামো ভালো। আমাদের কথা হচ্ছে যাদের অবকাঠামো ভালো আছে, যাদের নীতিমালা অনুসারে ফলো করতেছে, তাদের দাবিটা অন্তত মেনে নিতে হবে। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে এটা। যাদের নীতিমালা অনুসারে স্কুলগুলো নাই বা অবকাঠামো ভালো নাই, জায়গা জমি নাই, স্টুডেন্ট নাই, ছাত্র নাই, তাদেরটা করবে না। এইটা তাদেরকে আমরা এই কথাটা দীর্ঘদিন ধরে বলে আসতেছি। 2020 সালে আমাদের স্কুলগুলোর অনলাইনে আবেদন নেওয়া হয় এমপিওকরণের জন্য, জাতীয়করণের জন্য, ঠিক আছে, স্বীকৃতিকরণের জন্য। বাট 2020 সাল কোথায়? আজকে 5 বছর চলে গেছে, বাট আমাদের কোনো শুরু এখন পর্যন্ত করা হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকারও করে নাই। আমাদের কথা হচ্ছে এই সরকার জনগণের সরকার, জনগণের কথা শুনবে। আমাদের সরকার, আমরা তাদেরকে এখানে অধীনস্থ করেছি, ঠিক আছে, আমাদের জনগণের কথা শুনতে হবে তাদেরকে। যদি আপনাদের দাবি যদি আজকেও মেনে নেওয়া না হয়, জি। আপনারা পরবর্তীতে কি আমাদের কর্মসূচিতে যাচ্ছি, আমরা কর্মসূচি, আমাদের দাবি এখান থেকে না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে হটবো না। ভাই, আমি আমার পরিবারের চিন্তা ছেড়ে দিয়ে এখানে আসছি, আমার কেউ নাই। আমি যদি এখান থেকে ফিরে যাই, আমার সন্তান, আমার ওয়াইফ আমার মুখের দিকে তাকা আছে, তাদেরকে ভাত দিতে হবে, খাবো দিতে হবে। আমরা যদি সেটা যদি বাস্তবায়ন না করতে পারি, আমার বাড়িতে ফিরে যাই আমি কি করবো? হ্যাঁ, কোন কি জবাব দেবো তাদেরকে? আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে বৈষম্যর শিকার হচ্ছি। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এমনও হয়েছে জানেন যে মন্ত্রীর স্কুল এমপিওকরণ করা হয়েছে। মন্ত্রীর স্কুল নুরুজ্জামান, হ্যাঁ, নুরুজ্জামানের স্কুল এমপিওকরণ করা হয়েছে। সেই সময় তাদেরকে এমপিওকরণ নিয়ে চলে গেছে, বাট আমাদের স্কুলগুলো কোনো ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিক আছে, তো আমরা চাই যে আপনারা এসেছেন, আমাদের কথাগুলো বাংলাদেশের আমরাও নাগরিক, আমরা করোনাকালীন সময় চাই, আমরা শিক্ষক হিসাবে 1 টাকাও কোনো অনুদান পাইনি বিগত দিনে, ঠিক আছে। বাট আমরা চাই যে আমাদের এই বিষয়গুলো আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করেন। আমরা এই দেশের জনগণ, আমরা প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে উন্নয়নের জন্য। এখানে সবাই সিম্পিতি দেখায়, বাট বাস্তবায়ন কেউ করে না আমাদের সাথে। হ্যাঁ, আপনারা তো আমাদের মতো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে লেখাপড়া শিখে আজকে বড় বড় চেয়ারে আসন গ্রহণ করেছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন, বড় বড় সচিব হয়েছেন, কিন্তু উপদেষ্টা হয়েছেন। কিন্তু আমি আজকে এই মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই ফ্যাশন ছেড়ে যাবো না, যাবো না, যাবো না। সংগ্রামী শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদেরকে যে কথাই বলতে চাই, আগামীকাল থেকে আমরা সচিবালয় অভিমুখে সারা বাংলাদেশের সমস্ত অভিভাবকদেরকে আমরা এখানে নামাবো ইনশাল্লাহ, এবং আমরা আমাদের পরিবার সহ আমরা সবাইকে নিয়ে আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। আমরা জানতে পারছি এবং সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারা শেষ করে কারা এখানে পরিপূর্ণ ছিল বন্ধুরা। এখন লাঞ্চের সময় চলে আসছে, আমরা আবারও লাঞ্চের পরে এখানে বসবো এবং আগামীকালকেও আমাদের সচিবালয় ঘেরাও কর্মসূচি চলবে ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি যে কথাটি বলতে চাই, আপনারা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী এখানে আসছেন। এই জন্য আমি বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে আপনাদেরকে এই আমাদের মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সংগ্রামী বন্ধুগণ, আমরা তো প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের উপজেলা কমিটিকে আমরা ফোন করেছি এবং আমরা বলে দিয়েছি যে আপনারা সবাই ঘরে বসে থাকবেন না। বিশেষ করে তরুণ শিক্ষক সমাজরা এবারে খুবই তারা উদ্যোগ হয়ে আছে, এমনকি আগামীকালকেও অনেকগুলো সব জেলা থেকে আমার সরকারি শিক্ষক নেতৃবৃন্দ এখানে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই চলে আসবেন এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন তারা আমাদেরকে ফোন করে বলেছে, তারা কিন্তু প্রত্যেকটা স্কুলে তারাও মিটিং করছে, তারা বলছে তারা সরকারি স্কুলে পড়তে চায়। তারাও চায় না যে তারা 2,500-3,000 টাকা বেতন দিয়ে তারা এই বেসরকারি স্কুলে পড়তে চায় না। তারা চায় সরকারি স্কুলের মতো 10 টাকা 20 টাকা বেতন দিয়ে পড়তে। তারা কি দোষ করেছে?
এই যে বৈষম্য, এই বৈষম্য আমরা আর মেনে নিতে পারছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি পরিশেষে এই কথাই বলতে চাই, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আর কত আমাদেরকে এখানে বসাবেন? আর কত? আমাদের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ইতিমধ্যেই 4 দিন 5 দিন আমাদের সাথে আপনারা সচিবালয়ে বৈঠক করেছি। আপনারা কি দিয়েছেন? আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা অনেক আশ্বাস শুনেছি। 2017 সাল থেকে আমরা এখন পর্যন্ত অনেক আশ্বাসই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখন আমরা আশ্বাসে আর বিশ্বাসী নই। আমরা চাই আপনার কথাগুলো জাতীয় ফেস হবে। আমাদের সাধারণ যে শিক্ষকরা এখানে আছে, বিভিন্ন সারা বাংলাদেশের শিক্ষক সমাজরা, তাদের সামনে আপনি অথবা আপনার যেগুলো প্রতিনিধি এসে আমাদের সামনে এই কথাগুলো বলে দেন। আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আমরা এক্ষুনি আমরা শেষ করব এবং আমরা স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফিরে যেতে চাই। আমরা চাই না এখানে বসে থাকতে, আমরা চাই না এখানে অসুস্থ হয়ে মারা যেতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এদেশের স্থানীয় শোষণ সমাজ থেকে শুরু করে সাংবাদিক ভাইরা, আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদেরকে আমরা অবহিত করতে চাই, আপনারা আমাদের মেসেজটুকু দিয়ে দিবেন, আপনাদেরকে আমরা মেসেজটুকু দিয়ে দিবেন। আপনারা হচ্ছেন কলম সৈনিক, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের যে গ্রামীণ দাবিটুকু আছে, 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা এবং 3 থেকে 3,500 টাকা উৎসব ভাতা সারা বাংলাদেশের কোথাও নেই। কি বলেন বন্ধুগণ? সারা বাংলাদেশে কোথাও নেই। এই যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমরা চাই অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিতে। এবং আমি চাই যে সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে লক্ষ টাকা পড়ে আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড যদি আপনি সরকার বাহাদুর নিয়ে আসে, তাহলে সরকার কার্যক্রম করতে সরকারের কাছ থেকে 1 টাকা লাগবে না ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা বিগত আমলে আমরা সরকারকে পরিষ্কারভাবে একটি রূপরেখা দিয়েছি। এই রূপরেখা পরিষ্কার উল্লেখ আছে যে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যাবতীয় আয় সরকারি কোষাগারে জমা দিন, আমাদেরকে দায়িত্ব গ্রহণ করলেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি সবাইকে আবারও বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশ থেকে আসা সকল শিক্ষককে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল। এইবারেও যদি এই সকল তথাকথিত শিক্ষক নেতারা যদি মনে করে শিক্ষকদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করবে, তারা ভুল করবেন। এইবারে আমরা শিক্ষকরা আমাদের সন্তানাদি নিয়ে, আমাদের পুষ্য, আমাদের পিতামাতাদেরকে নিয়ে সামনের যে ভোট আছে, সেই ভোটে যদি প্রভাব পড়ে, তখন কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষক নামেই রাজনীতি করেন, আমরা তাদেরকে বলবো, যারা শিক্ষকতা পেশায় আছেন, শিক্ষকতা পেশাকে ভালোবেসে শিক্ষায় যে সকল বৈষম্য রয়েছে, শিক্ষায় যে সকল সমস্যা রয়েছে, সেইগুলি নিয়ে কথা বলুন। যদি শিক্ষকদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চান, সেই গুটির চাল এই বছর উল্টা ভাবে দেওয়া হবে, উল্টা ভাবে দেওয়া হবে। আপনারা জানেন, ঢাকার সবুজ বিদ্যাপীঠ নামক একটি স্কুল রয়েছে। সেখানে কখনোই সবুজ বিদ্যাপীঠ স্কুলে হাই স্কুল ছিল 1 to 10 সেটা শিক্ষা প্রতিষ্ঠান। সবুজ বিদ্যাপীঠ যাত্রাবাড়িতে সেটা প্রধান শিক্ষক ছিলেন শেখ কাউসার আহমেদ, ওনার বাড়ি গোপালগঞ্জ। তিনি একজন শিক্ষক নেতা। তিনি বিনা কারণে শিক্ষকদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে, তিনি বিডিএ শিক্ষক সংগঠনের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি আমাদের এমপিইউ থেকে 4% কর্তনে স্বাক্ষর করে সেটাকে জায়েজ করার চেষ্টা করছেন। কিন্তু নাজায়েজ যেটা হয়, সেটা নাজায়েজই থাকবে, সেটা জায়েজ হবে না।
এই কাউসার আলী শেখ এক সময় তার নাম, কোন সময় শেখ আগে দেয়, কোন সময় শেখ পরে দেয়, কোন সময় আলী লেখে, কোন সময় আহমেদ লেখে। এই ভদ্রলোক এখন তার বেতন, তখন সে স্কুল থেকে বেতন নিয়েছে 1,10,000 টাকা মাসিক স্কুল থেকে জায়েজ করে তার পকেটস্থ কমিটি দ্বারা 1,10,000 টাকা বেতন নিয়েছে। এর পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে নিয়োগের সাথে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনাল টাকাতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এইগুলি শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন কর্মকর্তারা তৎকালীন সময়ে এটা তারা তদন্ত করেছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষা বোর্ডের আরবিট্রেশন বোর্ড দ্বারা এই জনাব কাউসার আলী শেখ সম্পূর্ণরূপে বরখাস্ত হয়েছেন। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের জানা উচিত, আপনাদের জ্ঞাতার্থে আমরা সবিনয়ে নিবেদন করছি যে শিক্ষকতা পেশায় যদি কেউ আরবিট্রেশন বোর্ড থেকে দোষী সাব্যস্ত হয় চুরির অভিযোগে, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা লুটপাটের অভিযোগে, তাহলে তার নামের আগে এবং পিছনে কোনো জায়গায় শিক্ষক পদবি ব্যবহার করা কোনোভাবে যায় না। কিন্তু আমরা দেখলাম এই কাউসার আলী শেখ তিনি নামের পূর্বে অধ্যক্ষ লেখেন। কিভাবে লেখেন আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এই কাউসার আলী শেখ এখন সারা দেশের শিক্ষকদেরকে নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এই বরখাস্ত কাউসার আলী শেখ শিক্ষকদের আন্দোলনকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য একটি চক্রান্ত করছেন এবং সাথে সাথে আরো কিছু রাজনৈতিক লেজুর ভিত্তিক কিছু সংগঠনের নেতৃবৃন্দ এবং হীন কর্ম করার অপচেষ্টা চালাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা আজকে এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয়ের পাশে আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকরা এইবারে চোখ কান খোলা রয়েছে। আমরা পরিষ্কার করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের আয় নিয়ে, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জাতীয়করণের ঘোষণা দিন। টাকার ব্যবস্থা শিক্ষক এবং অফিসাররা মিলে কিভাবে আছে আমরা দেখিয়ে দেব। যদি আমরা না পারি, আমরা যদি ব্যর্থ হই, প্রয়োজনে আমরা কথা দিচ্ছি, আমরা যারা যাব হিসাব নিয়ে যখন আমরা বসবো সরকারের গুরুত্বপূর্ণ লোকদের কাছে সাথে, যদি আমরা ব্যর্থ হই, ব্যর্থতার দায়ে আমাদের কোমরে যদি দড়ি লাগানো হয়, আমরা সেই কোমরে দড়ি লাগাতেও আমরা প্রস্তুত রয়েছি। আমরা জানি যে টাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে জাতীয়করণ হয়ে আমরা একাধিকবার আমরা দেখেছি আরো টাকা উদ্ধৃত থাকে। এই কারণে আমরা আজকে আমি জাতীয়করণ মঞ্চের সভাপতি হিসাবে, আমি এই মঞ্চের একজন হিসাবে, আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, যারা শিক্ষা বিভাগে, যারা জ্ঞানী গুণী, বিশেষত যারা দুর্নীতির সাথে যারা নিজেদেরকে জড়ান নাই, এই সকল অফিসারদেরকেও আমরা অনুরোধ করছি, গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা অনুরোধ করছি, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আপনারা আপনার লেখনী, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমাদের যে ক্ষুদ্র দাবি রয়েছে এই দাবি আপনারা মেনে নিন। যদি দাবি মেনে না নেন, তাহলে আমরা যারা অর্ধভুক্ত, আমরা যারা মজলুম শিক্ষক, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এইবারে আমরা রাজপথ ছাড়বো না, এই শপথ নিয়ে যেহেতু এসেছি, সুতরাং দাবি আপনাদেরকে মানতেই হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে
বিশেষত সাংবাদিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখন এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে আমাদের প্রেস ক্লাবে হাজির হয়েছেন। আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। দয়া করে আপনারা যেহেতু কষ্ট করে আসছেন, আমাদের প্রেস ক্লাবে বসুন। আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, আমাদের দাবি আদায়ের কর্মসূচি, যেহেতু আপনারা দেখছেন আমাদের লাগাতার কর্মসূচি গত 12 ফেব্রুয়ারি থেকে আজ অব্দি চলমান, আজ 13তম দিন। আমরা বিশ্বাস করি আমাদের যুক্তির দাবিগুলো ঊর্ধ্বতন রাষ্ট্রীয় যে সেক্টরগুলো আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ যে সেক্টরগুলো যাওয়ার প্রয়োজন সেই সেক্টরে গেছে।